পাহাড়সম মামলার খড়গ এবং জিজ্ঞাসাবাদের নামে নিষ্ঠুর নির্যাতন। জাতীয়তাবাদী আদর্শকে টিকিয়ে রাখতে এসবই সইতে হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আর এভাবেই তিনি হয়ে ওঠেন ব্যক্তি থেকে প্রতিষ্ঠান এবং জাতীয়তাবাদী রাজনীতির রোল মডেল। সেনা সমর্থিত ১১ সরকার এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে মামলা হয় ৮৪টি, এর মাঝে দণ্ডিত হন ৬টিতে। তবে আইনজীবীরা বলছেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে প্রমাণিত হয় ওইসব মামলা ছিল অন্তঃসারশূন্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সংক্ষেপে তুলে ধরা হলো তারেক রহমানের সংগ্রামমুখর রাজনৈতিক জীবনের হার না মানা গল্প। বাংলাদেশে আগামী দিনে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০১ সালের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন তিনি। একের পর এক জনসংযোগ করে ক্রমশই জাতীয়তাবাদী আদর্শের মানুষের চোখের মণি হয়ে ওঠেন তারেক রহমান। আর ওই জনপ্রিয়তাই যেন কাল হয়ে ওঠে তারেক রহমানের জন্য। ২০০৭ সালের ৭ই মার্চ সেনা সমর্থিত ১১ সরকার আসার পর গ্রেফতার করা হয় তাকে। একে একে দেয়া হয় ১৯টি মামলা। ১৮ মাস কারাভোগের পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তিনি। ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে বাধ্য হন তারেক রহমান। সেখান থেকেই দীর্ঘ ১৭ বছর ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বিএনপির নেতৃত্ব দেন তিনি। গ্রেফতার করেই ক্ষান্ত থাকেনি, অমানসিক ইনহিউম্যান টর্চার করা হয়েছিল, কাস্টোডিয়াল টর্চার, যে কারণে তিনি মৃত্যু পথযাত্রী ছিলেন। 1/11-এর সময় ওনার বিরুদ্ধে সর্বমোট ১৯টা মামলা দায়ের করা হয়েছিল। তবে লন্ডনে গিয়েও মামলার ধাক্কা থেকে রেহাই মেলেনি তারেক রহমানের। আওয়ামী লীগ সরকারের সময় হত্যা, দুর্নীতি, মানহানি সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে। আইনজীবীদের মতে তার বিরুদ্ধে দায়ের করা সর্বমোট মামলার সংখ্যা ৮৪টি। মানহানির অভিযোগে রয়েছে ৬২টি মামলা। এছাড়া অন্যান্য অভিযোগও রয়েছে ১৭টি মামলা। প্রায় ৬৪টা ডিস্ট্রিক্টে একাধিক মামলা দেওয়া হয়েছিল এবং সর্বমোট ৮৪টা মামলা দেওয়া হলো। কোনো একটা মামলাই কোনো ধরনের আইনি ভিত্তি ছিল না এবং সাবস্ট্যান্টিভ কোনো ভ্যালু ছিল না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ২০১৩ সালের ১৭ই নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় তারেক রহমানকে খালাস দেয় বিচারিক আদালত। পরে সেই মামলায় ২০১৬ সালের ২১শে জুলাই তাকে ৭ বছরের সাজা ও অর্থদণ্ড দেয় হাইকোর্ট। পরে আপিল বিভাগ থেকে সে মামলা থেকে অব্যাহতি পান তিনি। বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি তারেক রহমানকে দেয়া হয় ১০ বছরের কারাদণ্ড। ট্রাস্টের কোনো অর্থই আত্মসাৎ হয়নি। আদালতে এমন তথ্য প্রমাণ তুলে ধরা হলেও তা উপেক্ষিত হয়েছিল বলে জানান তার আইনজীবী। যে টাকা উপরে তারেক রহমানও হাত দেন নাই এবং বেগম খালেদা জিয়াও হাত দেয় নাই, তো যে টাকা কোনোভাবেই তসরুফ হয় নাই, সেই টাকা নিয়ে কোনো কাউকে জেল দেওয়া যায় এবং কনভিকশন দেওয়া যায়। একই বছর ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানকে দেয়া হয় যাবজ্জীবন সাজা। তারেক রহমান ২১শে আগস্ট গ্রেনেড হামলা হত্যা সাথে জড়িত। পরে এই মামলায় হাইকোর্ট থেকে খালাস পান তিনি। আপিল বিভাগেও বহাল থাকে সেই রায়। শেখ হাসিনা নিজেও চাননি আইবি রহমান সহ ২৪ জনের হত্যাকাণ্ডের বিচার হোক। তিনি সমস্ত বিষয়টাকে রাজনৈতিক বলয়ের মধ্যে নিয়ে আসলেন এবং রাজনৈতিকভাবে সেটাকে ইউজ করলেন। ফলশ্রুতিতে জনাব তারেক রহমান সাহেবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দেওয়া হয় ২ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ টাকার অর্থদণ্ড। ২রা আগস্ট ২০২৩ দুদকের করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। তবে এত সব জেল জুলুম সহ্য করেই জাতীয়তাবাদী আদর্শকে এগিয়ে নিয়েছেন তারেক রহমান। হয়েছেন ব্যক্তি থেকে প্রতিষ্ঠান। তারেক রহমান শুধু বাতি ঘরেই না, তারেক রহমান হচ্ছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা প্রতিষ্ঠান। ৫ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর একের পর এক সব মামলা থেকে অব্যাহতি পান বিএনপির রাজনীতির প্রাণভোমরা তারেক রহমান। যতগুলো মামলা ছিল আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এখন তার রাজস্বিক প্রত্যাবর্তনের অপেক্ষায় বিএনপি সহ গোটা বাংলাদেশ। তিনি একজন বেকসুর খালাস মানুষ হিসাবে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।